থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ভাইয়ারা। তোমরা কিন্তু আমার গত ভিডিওটিতে আমি যেটাতে বলেছিলাম যে আমার কি একটা এমসিকিউ সিরিজ লঞ্চ করা উচিত কিনা, সেইখানে বলেছিলাম যদি তোমরা 50 জন আমার নিয়মিত ক্লাস করো, আমার সাবস্ক্রাইবারদের মধ্যে 50 জন কমেন্ট করো, তাহলে কিন্তু এই সিরিজটা আমি লঞ্চ করব। সো তোমরা কিন্তু 50টার উপরে কমেন্ট করে ফেলেছো, যার কারণে আমি কিন্তু আজকে থেকে তোমাদের এমসিকিউ সিরিজটা স্টার্ট করে দিলাম। তোমরা এমসিকিউতে 30 আউট অফ 30 টার্গেট নিয়ে আমরা টেস্ট পেপারের যাবতীয় যতগুলো কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো সলভ করব। কেন টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো সলভ করব, তুমি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেল চেক করলেই তুমি আমার কেন তোমাদের এই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউগুলো লঞ্চ করা উচিত সেই বিষয়টা নিয়ে যে কথা বলেছিলাম সেই ভিডিওটা পেয়ে যাবা, দেখে নিও। সো চলো আজকে থেকে আমরা শুরু করলাম সাধারণ গণিত। একে একে তোমাদের আরও ফিজিক্স চলে আসবে, কেমিস্ট্রি চলে আসবে এবং উচ্চতর গণিত। এই চারটা সাবজেক্টে যে তোমাদের সাবজেক্ট ভিত্তিক এমসিকিউ আছে সবগুলা কিন্তু আমি কভার করব এই সিরিজের মাধ্যমে। সো তারই ধারাবাহিকতায় এসএসসি 2025 সাধারণ গণিতের অধ্যায়ভিত্তিক বহু নির্বাচনী সিরিজটা চলে আসতেছে, যেটা আমরা কি করব এই সিরিজের টেস্ট পেপারের যেই এমসিকিউগুলো আছে টাইপ ধরে ধরে সবগুলো সলভ করব। আর আমি বলেছিলাম যদি সবগুলো আমরা টেস্ট পেপারের সবগুলা এমসিকিউ সলভ করে ফেলি তাহলেই কিন্তু আমাদের জন্য এমসিকিউ এ এনাফ সব কিছু কমন পড়ে যাবে। আর যদি কমন নাও পড়ে বেসিকটা এতভাবে স্ট্রংভাবে তোমার ক্লিয়ার হবে যে কোনো কোয়েশ্চেন আসলে তুমি পেরে যাবা, ঠিক আছে। যদি তোমার জাস্ট একটুখানি পোটেনশিয়াল থাকে তো চিন্তা ভাবনা করার অবশ্যই অবভিয়াসলি আছে, তুমি যেহেতু পড়াশোনা করতেছো এত বছর ধরে, তো তোমার চিন্তা ভাবনা করার একটু পোটেনশিয়ালিটি আছে দেখেই তুমি ক্লাসগুলো করতেছো। সো তোমার কিন্তু হয়ে যাবে। দেখো আজকে আমরা শুরু করবো অধ্যায় 1 বাস্তব সংখ্যা দিয়ে। সো এই বাস্তব সংখ্যা 1 থেকে শুরু করলাম জার্নি, শেষ করব কোথায়? 17তে, ঠিক আছে। সো দেখো এই যে 1 থেকে শুরু করলাম, যে শেষ করব 17তে। সো আমি আশা করি এই যে দীর্ঘ জার্নিটা 1 থেকে 17টা চ্যাপ্টারের এমসিকিউ প্রায় কয়েক হাজার এমসিকিউ তোমাদের আমি সলভ করাতে যাচ্ছি, সেই জার্নিটাতে তোমরা কিন্তু আমার সাথে থাকবা সেই আশা নিয়েই আজকের এই ভিডিওটা শুরু করতেছি। আবারও তোমাদের কমেন্ট কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং লাইক। তো তোমাদের কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার, এটাই আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সো কেউ যদি চাও যে ভাইয়া একটু আমাকে মোটিভেটেড রাখবা, তোমরা নিয়মিত ভিডিওগুলো পেতে চাও, তাহলে ভাইয়া তোমরা কিন্তু নিয়মিত কমেন্ট করতে হবে, ঠিক আছে। কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, সেটাই ভাইয়াকে আসলে এনার্জি দেয়। আর ভাইয়া তো তোমাদের পড়াশোনার এনার্জি দিতেই আসি। সো দেখো তোমরাও আমাকে এনার্জি দাও, আমরাও তোমাকে এনার্জি দেই, তারপর আমরা এনার্জি নিয়ে পড়াশোনা করি। তো দেখো শুরু করার আগে দেখো বাস্তব সংখ্যা, তো সংখ্যা শুরু করার আগে এই অধ্যায়ের এমসিকিউ শুরু করার আগে কোনটা কি সংখ্যা সেটা তোমার জীবনের প্রথমবার জানা উচিত উচিত উচিত। এটা যদি না জানো দেখো অনেকগুলা ম্যাথেরও কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকবে না, আর এই চ্যাপ্টারের ম্যাথ তো অনেকগুলো তুমি বুঝবাই না। সো সবার আগে দেখো এমসিকিউ শুরুর আগে আমি তো ডিরেক্ট এমসিকিউ শুরু করতে পারতাম। এই যে দেখো এমসিকিউ নিয়ে আসি তোমাদের জন্য, এটা ছিল একটা ঝলক। এখন দেখো এই ঝলকটার যদি তোমরা সলভ করতে চাও তাহলে কিন্তু এই যে দেখো বাস্তব সংখ্যা, এই যে সংখ্যা রিলেটেড যে বেসিকটা এটা তোমার আগে জানা থাকা লাগবে। সো দেখো সকল সংখ্যাকে, দেখো ইন্টারের একটা কনসেপ্ট আছে, সকল সংখ্যাকে আমরা দুই ভাবে ভাগ করি, একটা বাস্তব সংখ্যা আর একটা জটিল সংখ্যা। সো জটিল সংখ্যা তোমাদের 9-10 লেভেলে নাই, সো ওইটার উল্লেখও করলাম না। তো সংখ্যাকে ভাগ করা হয় মূলত দুইটা ভাগে, বাস্তব সংখ্যা আর জটিল সংখ্যা। সো জটিল সংখ্যা তোমাদের ইন্টারে গিয়ে পড়বা, সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3 ভাইয়াই পড়াবো, তোমাদের টেনশন করো না। সো দেখো এই যে বাস্তব সংখ্যা আছে না, সো এই যে বাস্তব সংখ্যার মধ্যে আমরা দুইটা সংখ্যা পাবো। একটা গিয়া কি, প্রথমে বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা গিয়া কি মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা। এখন দেখো মূলদ সংখ্যা আগে কি তোমাকে বুঝাই। দেখো ভাইয়া যেই সকল সংখ্যা, আচ্ছা দেখো আমি তোমাকে বলি, এই যে 1, 2, 3 এগুলো কি স্বাভাবিক সংখ্যা না? আবার -1, -2, -3 এগুলো কি স্বাভাবিক সংখ্যা না? এই সবগুলো সংখ্যাকে আমরা কি বলবো বলো তো? যত দশমিক সংখ্যা আছে, অনাবৃত আবৃত দশমিক সংখ্যা আছে, সবগুলোকে আমরা কি বলবো বলো তো? মূলদ সংখ্যা। এখন তাহলে মূলদ সংখ্যা, তাহলে অমূলদ জিনিসটা কি? আগে মূলদ বুঝতো, যা সংখ্যা আছে সবই মূলদ। হ্যাঁ, মানে যা সংখ্যা আছে সবই মূলদ। তাহলে অমূলদ কি? আচ্ছা মূলদের ডেফিনেশনটাকে দেওয়া হয় এভাবে যে তুমি চাইলে p/q আকারে লিখতে পারবা। মানে p যদি একটা হয় সংখ্যা, q যদি হয় একটা সংখ্যা, p কে q দিয়ে ভাগ করা যাবে, মানে ভাগ করা যাবে। সো যদি p কে q দ্বারা ভাগ করা যায়, মানে ভাগফল হিসেবে দুইটা সংখ্যাকে প্রকাশ করা যায়। এই যে p একটা সংখ্যা, q একটা সংখ্যা, ধরো p আর q যদি স্বাভাবিক সংখ্যা হয় এবং এই সংখ্যাগুলোকে যদি
ভাগ করে ভাগ হিসেবে প্রকাশ করা যায়, তখন সেটাকে আমরা বলবো মূলদ সংখ্যা। এখন সব সংখ্যাই মূলদ সংখ্যা, ঠিক আছে, শুধুমাত্র অমূলদ সংখ্যা বাদে। এখন দেখো অমূলদ সংখ্যাগুলো তাহলে কি কি? আচ্ছা আমি তোমাকে যদি বলি যে ক্যালকুলেটারে এই √7 ভ্যালুটা উঠাও তো। আচ্ছা এখানে দেখো তুমি যদি এই যে 1 2 3 4 এটা বললাম, এখন আমি যদি বলি 5/6 করো তো তুমি আচ্ছা একটা ইনফিনিটি নাম্বার পাবা। তো দেখো 5/6 ক্যালকুলেটার নাও, একটা হাতে ক্যালকুলেটার নাও, নিয়ে হচ্ছে কি করো 5/6 করো, দেখো কত পাও। এই যে দেখো তুমি পাও হচ্ছে কি 0.8333333, অসংখ্য 3। সো দেখো এটা কিন্তু একটা রিপিটেশন আছে। সো এই সংখ্যাগুলোকেও আমরা কি বলবো ভাইয়া? মূলদ সংখ্যা বলবো, ঠিক আছে, মানে সকল সংখ্যা। এখন আমি তোমাকে যদি বলতে চাই যে মূলদ সংখ্যা স্পেসিফিকভাবে, মূলদ সংখ্যার কোনো কি হবে না ভাইয়া, শেষ হবে না। সো আমি তোমাকে মূলদটা বোঝানোর আগে অমূলদটা কি সেইটা আমি তোমাকে একটু বুঝাইতে চাই। তুমি যদি ক্যালকুলেটারে √7কে চাপো, ঠিক আছে, ক্যালকুলেটারে যদি তুমি √7কে চাপো, তাহলে এই যে √7কে দেখবা কি তোমার আসবে হচ্ছে কি 2.645753131 ডট 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 অসংখ্য আসতে থাকবে। তার মানে এই সংখ্যাটা কোনো দিন একটা এক্স্যাক্ট রেজাল্ট পাবা না, মানে কোথাও গিয়ে এটা শেষ হবে না, আর এটার মধ্যে কোনো প্যাটার্নও খুঁজে পাবা না। দেখো তো 6457559 এগুলোর মধ্যে কি কোনো প্যাটার্ন আছে? না, এগুলোর মধ্যে কোনো প্যাটার্নও নাই। সো প্যাটার্নও খুঁজে পাবা না। তাহলে এই সংখ্যাগুলোই কি বলতো? মূলদ সংখ্যা। সো অমূলদ সংখ্যা। সো অমূলদ সংখ্যা কি? অসীম অনাবৃত দশমিক। দেখো তো এই যে তুমি যদি 7কে √ওভার করো, তাহলে এই 7কে √ওভার করলে তোমার ইনফিনিটি নাম্বার অফ ভ্যালু আসবে পয়েন্টের পরে, যেটা কোনো দিন কী হবে না বলো তো? শেষ হবে না। আর এগুলোর মধ্যে কোনো পুনরাবৃত্তিও নাই। যদি এরকম হইতো ধরো 646464 এরকম করে চলতেছে, তাও তুমি বলতা এটা একটা অমূলদ সংখ্যা না, এটা একটা মূলদ সংখ্যা। বাট যেহেতু এইখানে এটার কোনো কি নাই, এই যে শুরু একটা যে হইছে, এই শুরুর আর কোনো শেষ নেই, পয়েন্টের পরে আর সারা জীবন যাইতে থাকবে। সো তুমি চাইলেই ধরো হচ্ছে √7কে, এই যে ধরো √7কে তুমি 2 দিয়ে ভাগ করলা। সো তুমি চাইলে এইভাবে লিখতে পারবে না, কারণ কি √7 ভ্যালু কোথাও গিয়ে কি হবে না, শেষ হবে না। সো তুমি 2 দিয়ে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা বা আবৃত দশমিক বা দশমিক সংখ্যা এটা তুমি পাবা, কিন্তু অ্যাকুরেটলি পাবা না, ঠিক আছে। তুমি তো ক্যালকুলেটারে করলে এটা পাবাই, তো অ্যাকুরেটলি পাবা না। দেখবা এটা ইনফিনিট নাম্বার, কোনো দিন শেষ হবে না, ঠিক আছে। সো এটারে আমরা কি বলবো বলো তো? অমূলদ সংখ্যা। দেখো অসীম অনাবৃত দশমিক হবে, মানে আবৃতও হবে না। এখন আবৃত কি অনাবৃত কি একটু পরেই বুঝাবো, যদি তুমি না বুঝো। আপাতত বুঝো যে এই যে অমূলদ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলো কোনো দিন শেষ হবে না। এখন আমি তোমাকে জাস্ট একটা সিম্পল ট্রিক্স লিখে দিই। এখন দেখো অমূলদ সংখ্যাগুলোর মধ্যে ফেমাস অমূলদ সংখ্যাগুলো আছে কি দেখো তো। এই যে প্রথম ফেমাস অমূলদ সংখ্যা আছে লগারিদমের এই যে নামে একটা সংখ্যা আছে, এর একটা ভ্যালু আছে তোমার হচ্ছে 2.7 ডট 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 অসংখ্য সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে একটা অমূলদ সংখ্যা। সেমভাবে পাইও একটা, এই যে 3.1416 এই অসীম, এটা কোনো দিন শেষ হবে না। সো পাই একটা অমূলদ সংখ্যা। এখন আর একটা শর্টকাট ট্রিক্স তোমাকে আমি বলে দিই। দেখো রুটের ভিতরে যদি এমন সংখ্যা থাকে যেটা পূর্ণবর্গ নয়, সেটাই অমূলদ সংখ্যা। সো দেখো রুটের ভিতরে পূর্ণবর্গ নয় এমন সংখ্যা, তাহলে পূর্ণবর্গ নয় এমন সংখ্যা সব কি অমূলদ সংখ্যা। এই সব হচ্ছে কি বলতো? অমূলদ সংখ্যা। আমি তো তোমাকে এমসিকিউতে এটা করাবো, তখন তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে। আপাতত বুঝো যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যাকে যদি তুমি রুটের ভিতরে রাখো, সেটা হয়ে যাবে কি বলতো? অমূলদ সংখ্যা। যদি আমি তোমাকে একটু বুঝাই, এই যে দেখো আমি সাপোজ রুটের ভিতরে 4 রাখলাম, তাহলে 4 তো পূর্ণবর্গ, তাহলে 4-এর রুট কি হবে বলতো? সুন্দর করে একটা 2 চলে আসবে। বাট আমি যদি এখানে কি লিখি বলতো? √3 রেখি, তাইলে এইটা তো অসীম চলে যাবে। সো এইটা একটা কি বলতো? অমূলদ সংখ্যা। সেমভাবে আমি যদি রুটের ভিতরে 5 রাখি, এটাও একটা অমূলদ সংখ্যা। রুটের ভিতরে 6 রাখি, এটাও একটা অমূলদ সংখ্যা। রুটের ভিতরে 7 রাখি, এটাও একটা অমূলদ সংখ্যা। রুটের মধ্যে 8 রাখি, এটাও একটা অমূলদ সংখ্যা। রুটের ভিতরে 9 রাখি, 3 তিরিকে 9, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। সো দেখো 2 আর 3-এর মাঝখানে যদি রুটের ভিতরে এই ভ্যালুগুলো যে কোনোটা দাও, সবগুলা কি বলতো? অমূলদ সংখ্যা। সো জাস্ট অমূলদ সংখ্যা, তোমার এত মূলদ সংখ্যা মনে রাখার দরকার নাই। তুমি জাস্ট মনে রাখো অমূলদ সংখ্যার বাইরে যা থাকবে সেগুলাই হচ্ছে কি বলতো? মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। অমূলদ সংখ্যাকে এই যে √7/2, তুমি ধরো √2 √7/2 এইভাবে লিখতে পারবো না, কারণ √7-এর আচ্ছা লিখতে পারবা, ভ্যালুও পাবা,
কিন্তু এই ভ্যালুটা কোনোদিন কি হবে না বলো তো, শেষ হবে না। সো আমরা বলতে পারবো এই ভাগফলটা কোনোদিন কি হবে না, শেষ হবে না, কারণ রুটের ভিতরের ভ্যালুটাও কোনোদিন কি হবে না, শেষ হবে না। সো আমরা বলতে পারবো এইটা একটা কি ভাইয়া, এটা একটা অমূলদ সংখ্যা। সো এইটা একটা অমূলদ সংখ্যা। সো দেখো রুটের ভিতরে পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যাই কি অমূলদ সংখ্যা। সো এই অমূলদ সংখ্যাগুলো মনে রাখবা, আর এরা কি অসীম অনাবৃত দশমিক হয়ে থাকে। এখন দেখো এই যে মূলদ সংখ্যাকে না আমরা হচ্ছে অনেকগুলা ভাগে ভাগ করতে পারি, মানে আমার সকল সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। এখন এই মূলদ সংখ্যাকে আমরা অনেকগুলা ভাগে ভাগ করতে পারি, তার মধ্যে প্রথম যেই ভাগ সেটা হচ্ছে কি বলতো, পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যার সাথে তো সবাই পরিচিত, সেইটা আমি যদি সেট আকারে লিখি, আমি যে লেকচার 1 2 3 4 আমাদের ক্র্যাশ কোর্সের যে লেকচারগুলো, সেই লেকচারগুলোতে কিন্তু এই সংখ্যা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। তাও আবার তোমাকে আমি বলে দিচ্ছি, পূর্ণ সংখ্যা মানে আমরা কি জানি বলতো, 0 সহ +-1 +-2 +-3। সো এই যে এরকম ডট 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 অসংখ্য যাইতে থাকবে, এটা সেটের মাধ্যমে দেখলে আমরা এভাবে দেখতেছিলাম। আর নাম্বার লাইনে যদি আমরা দেখি, সো দেখো নাম্বার লাইনে যদি আমরা দেখি, সো নাম্বার লাইন আঁকি একটা, আমি এই যে লাইন কইরে বাবা, এই যে নাম্বার লাইনে যদি আমি আঁকি, সো এই যে এই পয়েন্টারে ধরো দিলাম হচ্ছে 0, তাহলে এই পয়েন্টারে দিলাম হচ্ছে 1, এই পয়েন্টারে দিলাম হচ্ছে 1, এটা আবার কেমন 1 হইয়া গেল। সো এই পয়েন্টটাকে দিব হচ্ছে 1, এই পয়েন্টটাকে দিব হচ্ছে 1, এই পয়েন্টটাকে দিব হচ্ছে 2, এই পয়েন্টটাকে দিব 3, এরকম করে অসীম পর্যন্ত এটা চলে যাবে। আর এই পয়েন্টটাকে দিব হচ্ছে -1, এই পয়েন্টটাকে দিব হচ্ছে -2, এই পয়েন্টটাকে দিব হচ্ছে -3, এরকম করে চাইলে নাম্বার লাইনে এই যে, তো দেখো শূন্য সহ সকল নাম্বার, মানে ডান পাশের প্রায় ইনফিনিটি পর্যন্ত নাম্বার আছে না, সেগুলো হচ্ছে আমাদের কি, আর হচ্ছে শূন্য সহ এই যে সকল ইনফিনিটি, মানে এই পুরাটা নিয়ে, এই যে দেখতেছো না, এই পুরোটা নিয়ে যেটা হয়, সেই পুরোটারে আমরা কি বলবো, এই পুরোটা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা, এই পুরোটাকে আমরা কি বলবো বলো তো, পূর্ণ সংখ্যা। এই যে দেখো পুরোটা, এই পুরোটাকে আমরা কি বললাম, পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যার মধ্যে 0কে পজিটিভও ধরা হয় না, নেগেটিভও ধরা হয় না। সো এই যে এখান থেকে যে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত যাবে, এটাকে আমরা দেখো 0 বাদে 1 থেকে শুরু করে যদি যায়, এটাকে আমরা কি বলি বলো তো, স্বাভাবিক সংখ্যা। এটাকে আমরা কি বলি, স্বাভাবিক, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওকে, সো এটাকে আমরা বলতেছি কি ভাইয়া, স্বাভাবিক সংখ্যা। সো দেখো শূন্য থেকে বড়, মানে 1 থেকে সকল ধনাত্মক সংখ্যা, সেটাকে আমরা কি বলতেছি বলো, স্বাভাবিক, স্বাভাবিক, স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাকে কি বলা হয়, আবার ধনাত্মক সংখ্যাও বলা হয়, এটাকে আবার ধনাত্মক সংখ্যাও বলা হয়। এই যে স্বাভাবিক সংখ্যা, বা এটাকে কি বলা হয়, ধনাত্মক সংখ্যা। আর এই পাশে যে হচ্ছে মাইনাস সংখ্যাগুলো দেখতেছো না, মাইনাস ইনফিনিটি, এইগুলোকে বলা হয় কি বলতো, ঋণাত্মক সংখ্যা। এগুলোকে কি বলা হয়, ঋণাত্মক সংখ্যা। সো দেখো পূর্ণ সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করতে পারো ভাইয়া, সে মূলদ সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে পূর্ণ আর একটা ভগ্নাংশ। এখন পূর্ণ সংখ্যাকে দুইটাকে ভাগ করতে পারো, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে কি ঋণাত্মক। এখন ধনাত্মকের ভিতরে আছে মৌলিক, তাহলে মৌলিক কি বলতো, যে সকল সংখ্যাকে এক ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ভাগ দিয়ে ভাগ করা যায় না, এক যে একের থেকে বড়। সো এখানে এই যে 2কে 2 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 2 মৌলিক। 3কে 1 আর 3 ছাড়া অন্য কোনো সংখ্যা, 3ও মৌলিক। 1-এর থেকে বড় হইতে হবে কিন্তু 1 মৌলিক না, বুঝছো, 1-এর থেকে বড় যে সকল সংখ্যাকে এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওগুলোকে মৌলিক সংখ্যা বলে। দেখো 3, এবার যদি 5 নাও, 5কে করা যায় না, 6কে কিন্তু করা যায়, 3 দুগুণে 6, 6কে 6 আর 1 ছাড়াও 3 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 6 আমাদের মৌলিক হবে না। সো আশা করি মৌলিক কি বুঝে গেছো। সেভাবে 7 একটা মৌলিক হবে, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 একটা মৌলিক হবে। তো এই সংখ্যাগুলো হচ্ছে কি বলো তো, মৌলিক সংখ্যা। এখন এই ধনাত্মক সংখ্যা, এই যে 1-এর কিন্তু কোনো মৌলিকও না, কোনো যৌগিকও না। আর দেখো মৌলিক সংখ্যার বাইরে যে সকল সংখ্যা আছে সব যৌগিক, যেমন হচ্ছে কি 4, 6, 8, 9, হ্যাঁ, এগুলো সব কি বলো তো, যৌগিক সংখ্যা। এই যে যৌগিক সংখ্যা, ঠিক আছে। এখন দেখো তো ভগ্নাংশ, ভগ্নাংশ তো জানো, যাদেরকে কি করা যায়, এই যে p/q আকারে প্রকাশ করা যায়, p/q আকারে প্রকাশ করা যায়। সো এটাকে বলা হয় হচ্ছে আমাদের কি লব, ভগ্নাংশের এটাকে বলা হয় লব, আর ভগ্নাংশের এইটাকে বলা হয় কি বলতো, হর। সো দেখো এই যে p/q আকারে প্রকাশ করা যায়, এটাকে আমরা বলি হচ্ছে কি ভগ্নাংশের হর, আর হচ্ছে কি লব, নিউমিনেটর ডিনোমিনেটর আর হচ্ছে নিউমিনেটর, ঠিক আছে। এটাকে আমরা ইংলিশে এটা বলি। সো দেখো মূলদ, বা এটাকে ইংলিশে বলি রেশনাল। আচ্ছা আমাকে তো কেউ কমেন্ট করো নাই যে তোমরা ইংলিশ ভার্সনে কেউ ভিডিওগুলো আমার দেখো, সো আমি পুরাটাই বাংলায়
কন্টিনিউ করি, ঠিক আছে। কেউ যদি আমাকে রিকোয়েস্ট করো যে ভাই ইংলিশেও টার্মগুলো বলেন, তাহলে কি আমি আবার ইংলিশেও উল্লেখ করব। সো দেখো এখানে আমরা জাস্ট কীভাবে রাখলাম, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটাকে আমরা কি বলবো, ভগ্নাংশ বলবো, ঠিক আছে। সেই ভগ্নাংশকে আবার কয়টা ভাগে ভাগ করা হয়, ভগ্নাংশকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে কি দশমিক। এখন দেখো এই যে যদি এই পি বাই কিউ আকারে রাখি সেটাকে আমরা কি বলবো, সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশকে আমরা কীভাবে ভাগ করতে পারি, এই যে দেখো আমি এখানে লিখলাম 5/6, তো লিখলাম 5/6, তাহলে এটা একটা কি সাধারণ ভগ্নাংশ। এখন 5/6 যদি আমি করি, এটা ক্যালকুলেটারে যদি আমি করি, 5/6 এর ভ্যালু কত আসে, এই যে 5/6 আমি দেখতেছি 0.83 এরকম আসতেছে। সো এটাই হচ্ছে দশমিক। সো দেখো এটা হচ্ছে ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক। এখন এই দশমিকটাকে আবার, আচ্ছা ভগ্নাংশটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। দেখো যদি হর বড় থাকে, ঠিক আছে, হর ধরো এই যে হর কি বড়, হর যদি বড় থাকে তাহলে এই ভগ্নাংশটাকে আমরা কি বলবো বলতো, প্রকৃত ভগ্নাংশ। হর যদি বড় থাকে এই ভগ্নাংশটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। আর এটার যদি উল্টায় দিয়ে 6/5 লিখি, তাহলে হর ছোট না, এই যে হর ছোট, এই যে নিচেরটা হচ্ছে কি ছোট, হর ছোট। হর ছোট হলে এটাকে আমরা কি বলি বলতো, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত, ঠিক আছে। এই ভগ্নাংশটাকে আমরা কি বলতেছি, অপ্রকৃত। এখন দেখো আর মিশ্র ভগ্নাংশ কোনটাকে বলবো আমরা, যদি এরকম থাকে 2/1/2, সো ধরো এরকম থাকলো দুই সমস্ত 1/2, সো এইটাকে আমরা কি বলবো বলো তো, মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশের তিনটা টাইপ তোমাকে আমি দেখাই দিলাম, তাহলে এই টাইপের ভগ্নাংশটাকে আমরা কি বলবো বলো তো, মিশ্র ভগ্নাংশ। এই টাইপের ভগ্নাংশটাকে আমরা কি বলবো, মিশ্র। তো দেখো আমি কি এটা মুছে দিব, এটা মুছে দেই, মুছে দেই। আচ্ছা মুছে দেওয়া তো ঠিক হবে না, একটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে কি করি, সবগুলোকে সিলেক্ট করে একটু ছোট বানায় দিই, এটা ভালো হবে। সবগুলোকে সিলেক্ট করে একটুখানি করলাম কি ভাইয়া, ছোট বানাইয়া দিই, ছোট হয়ে যাও, এই যে ছোট বানায় দিয়ে এখানে রাইখা দিলাম। ধরো তোমাদের যখন ক্লাস লেকচারটা দিব তখন যাতে তোমরা দেখতে পারো, ঠিক আছে, এই জন্য এখানে রাইখা দিলাম। ওকে, সো দেখো এইখান থেকে আমরা এখন কি করতে পারি ভাইয়া, এখন আমরা হচ্ছে জাস্ট কি করতে পারি, এখন আমরা করতে পারি হচ্ছে আমরা কি করব, এখন এইখান থেকে জাস্ট দশমিক ভগ্নাংশটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই যে দেখো এইখানে 5/6 করেছিলাম না, এটার রেজাল্ট কি পেয়েছিলাম বলো, এটার রেজাল্ট পেয়েছিলাম এই যে 0.83333, এইটা কি কোনো দিন শেষ হবে, হবে না, হবে না, হবে না। আবার এখানে ধরো হচ্ছে এখানে আসে হচ্ছে আমি দিলাম 20/10, খুব সুন্দর করে একটা কি চলে আসলো বলো তো, 2 চলে আসলো। আবার আমি হচ্ছে এখানে কি দিলাম, ধরো হচ্ছে আমি দিলাম কি দেওয়া যায়, কি দেওয়া যায়, এখানে দিলাম হচ্ছে ধরো আমি 12, ঠিক আছে। আর এখানে আমি ধরো দিলাম 6.5। ওকে, 12কে আমি কি দিলাম 6.5 দিয়ে ডিভাইড করলাম। আচ্ছা ঠিক 6.5 দিয়ে ডিভাইড করব, আচ্ছা না 7 দিয়ে করি ডিভাইড। তাহলে 12কে আমি ডিভাইড করবো হচ্ছে 7 দিয়ে, যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে দেখো তো 12/7, তাহলে কত আসে আমাদের রেজাল্টটা, 12/7 রেজাল্টটা আসে হচ্ছে আমাদের। আচ্ছা এটাও একটা 12/7 না করে 12/8 করি, 8 করলে একটা সুন্দর রেজাল্ট পাবো। 12/8, তো 1.5 পাচ্ছি, 12/1.5। তো দেখো এইটা একটা পূর্ণ সংখ্যা আসছে, সো সেটাকে আমরা চাইলে কি দশমিক বলতে পারি না, বাট এই যে 12/8 এই যে ভগ্নাংশ থেকে আমরা কিসে প্রকাশ করে ফেললাম বলো তো, দশমিক। এই দশমিকগুলো দুই রকমের হয়, একটা হচ্ছে দশমিকের ভ্যালু কি হয়ে যায়, শেষ হয়ে যায়, সেটাকে আমরা কি বলি সসীম। বাট এই যে 5/6 লিখলাম, এইটা কিন্তু কোনো দিন কি হবে না বলো তো, শেষ হবে না, 83333 আসতে থাকবে। সো এইটাকে আমরা কি বলবো, অসীম আবৃত দশমিক। এখন একটু আগে তো বললাম ভাইয়া যদি কোনো দিন শেষ না হয় তখন সেটাকে কি বলে, অমূলদ। কিন্তু দেখো আমি কি বলছিলাম যে অসীম হইলেই যে অমূলদ হবে সেটা না, অসীম অনাবৃত। এখন আবৃত আর অনাবৃতটা দেখো, যদি একটা নাম্বার রিপিটেডলি চেঞ্জ হইতে থাকে, যেমন 3 ইনফিনিটি 3 আসবে, 3 এর বাইরে কিছু আসবে না, তখন সেটাকে আমরা কি বলবো বলো তো, আবৃত দশমিক। তখন সেটাকে আমরা কি বলবো ভাইয়া, এই যে অসীম আবৃত। কথা বুঝছো, কত সহজ কথা না ভাইয়া, অসীম আবৃত। আবৃত মানে কি একই জিনিস বারবার আসবে, আবৃত মানে কি একই জিনিস বারবার আসবে। যদি এরকম না হইতো যে একই জিনিস বারবার আসতেছে না, তখন সেটাকে আমরা কি বলতাম, অসীম অনাবৃত দশমিক, যেটা হয়ে যেত কি অমূলদ। বাট যেহেতু এখানে একই জিনিস বারবার আসতেছে, যেমন 8 3 3 3 3 3, সো এটাকে আমরা কি বলি বলতো, অসীম আবৃত। অসীম হয়েছে কিন্তু,
এই যে এটা হচ্ছে সসীম, 12/8 করছি 1.5 আটকে গেছে, 20/10 করছি 2তে আটকে গেছে। সো এই যে 2.0 চাইলে এটাকে 2.0 লিখতে পারি। সো এটাও একটা কি দশমিক সংখ্যা, এই যে ভগ্নাংশকে আমরা চাইলে দশমিকে রূপান্তর করতে পারি। সেই দশমিকের মধ্যে একটা হচ্ছে সসীম, যে 12কে 8 দিয়ে ভাগ করলাম 1.5 পেলাম, এটা হচ্ছে সসীম। এখন 20কে 10 দিয়ে ভাগ করলাম, এটা পেলাম 2, এটাও সসীম। কিন্তু 5/6কে 6 দিয়ে ভাগ করলাম, এইটা দেখতেছি যে কোনোদিন এটা কি হয় না, শেষ হয় না, অসীম পর্যন্ত যাইতে থাকে। সো এটা হচ্ছে অসীম, বাট এটাতে একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা কি দেখো, 3 3 3 3 3 3 3 3 3 বারবার 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 আসতেছে। সো এইটা কি আমরা কি বলবো বলো তো, এইটাকে আমরা বলবো হচ্ছে অসীম অসীম আবৃত। সো অসীম আবৃত। সো এই ভগ্নাংশটাকে আমরা কিভাবে লিখবো, 8 লিখবো, আর এখান থেকে জাস্ট আমরা এই যে 3 এর উপর জাস্ট একটা আবৃত চিহ্ন দিয়ে দেবো। এইটার মানে কি, এইটার মানে হচ্ছে 3 থাকবে কেমনভাবে বলো তো, 3 থাকবে হচ্ছে রিপিটেডলি, 3 থাকবে হচ্ছে রিপিটেডলি। আমি কি কথাটা বুঝাইতে পারছি? এখন আমি আর একটা এক্সাম্পল নেই, ধরো হচ্ছে আমি নিলাম হচ্ছে 11/3। যদি আমি 11/3 নিই, এই যে 11/3 নিলাম, সো 11/3, তাহলে আমি কি পাবো বলো তো, 3 পয়েন্ট, এই যে 66666 অসংখ্য 6 পাইতেই থাকবো। সো এটাও একটা কি অসীম ভগ্নাংশ, অসীম দশমিক বাট আবৃত। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 6 পয়েন্ট, যেহেতু 6 এর রিপিটেশন হচ্ছে তাহলে 6 এর উপর একটা কি বলতো ডট। ওকে, এখন আমরা যদি নেই 33/34, আচ্ছা এটা আমরা নাহলে একটু সামনে গিয়ে দেখি, এটা আমরা একটু সামনে গিয়ে এমসিকিউ সলভ করতে করতে এটা আর একটু সামনে গিয়ে দেখবো না। সো দেখো সবগুলো সংখ্যা সম্পর্কে অসীম কি, সসীম কি, আবৃত কি, অনাবৃত কি, মূলত কি, অমূলত কি, ধনাত্মক কি, ঋণাত্মক কি, পূর্ণ সংখ্যা কি, সবগুলো সম্পর্কে একটা আইডিয়া কিন্তু তোমার হয়ে গেছে। এখন আমরা শুরু করি আমাদের মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে কি এমসিকিউ সলিউশন। দেখো ভাইয়া এইখানে ভাইয়া কি নিয়ে আসছে, এই যে নবদূত মেড ইজি টু এসএসসি গণিত টেস্ট পেপার। এখন টেস্ট পেপার এগুলো যে আমি হচ্ছে এটা স্ক্যান কপি, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের টেস্ট পেপারের স্ক্যান কপি। স্ক্যান কপিটা ভাইয়া জাস্ট স্ক্যান করে তোমাদের বোঝানোর জন্য নিয়ে চলে আসছে। এই যে পিডিএফটা যেটা আমি হচ্ছে এখানে কালেকশন করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সেটা কিন্তু আমার পার্সোনাল গ্রুপে এসে তোমরা চাইলে এই পার্সোনাল গ্রুপ থেকে এটা নিতে পারো, ঠিক আছে, পার্সোনাল গ্রুপ থেকে এটা নিতে পারো। সে আমি কি বলছি, তোমাদের টেস্ট পেপার আমরা এখানে সলভ করব। দেখো ভাইয়া এই টেস্ট পেপারের এই সলিউশনটা আমি করে দিচ্ছি। দেখো তোমাদের কাছে যদি নবদূত টেস্ট পেপার থাকে, এটা 2024 সংস্করণ, এটা হচ্ছে 2024-এর যে এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য যে টেস্ট পেপারটা ছিল সেটা, তোমাদের জন্য কিন্তু এখনও টেস্ট পেপার বের হয় নাই। সো আমি এই টেস্ট পেপারের এই যে অধ্যায়ভিত্তিক যেই তোমার হচ্ছে বহু নির্বাচনী ব্যাখ্যাসমূহ যে ওরা দিয়ে দিছে সেইগুলো থেকে সলভ করতেছি। এখন তুমি চাইলে এই টেস্ট পেপারটা কিনে নিতে পারো তোমাদের নিকটস্থ লাইব্রেরি থেকে, আর হচ্ছে ভাইয়া তো এখানে তোমাকে বুঝাইয়া দিচ্ছি। তো সেই ক্ষেত্রে তুমি আমার পার্সোনাল গ্রুপে আসলে এই যে ভাইয়া যে ক্লাস নোটটা তোমাকে বুঝাচ্ছি সেটাও কিন্তু পার্সোনাল গ্রুপ থেকে তুমি চাইলে নিতে পারবা, ঠিক আছে। তো দেখো এইখানে প্রথমেই আমাদের চলে আসছে 1 নম্বর বহু নির্বাচনী নিচের কোনটি মূলদ সংখ্যা। সো দেখো সবগুলা নাম্বার কিসে আছে, রুটের ভিতরে আছে না, সবগুলা নাম্বার কিসের ভিতরে আছে, রুটের ভিতরে আছে। এখন দেখো তোমাকে কি বলছে, নিচের কোনটি মূলদ সংখ্যা। এখন আমি সবগুলো অপশন তোমাকে আগে বুঝাই। সো দেখো এই যে নিচের কোনটি মূলদ সংখ্যা। সো মূলদ সংখ্যা মানে কি, p/q আকারে প্রকাশ করা যাবে। এই যে এখানে মনে করো তোমার প্রথমে দিয়ে দিছিল কি 18, আর এখানে দিয়ে দিছিল কি এই যে 32 দিয়ে দিছিল। সো 18কে তুমি চাইলে কি লিখতে পারো বলো তো, 18কে তুমি চাইলে লিখতে পারো √3 6, আচ্ছা 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 3 6 18 হইতো, বাট ওটা দেওয়া হবে না আমাদের, 9 দুগুণে 18। আর এখানে তুমি কি লিখতে পারো বলো তো, 16 দুগুণে 32। তো এই যে 9 দুগুণে 18, 16 দুগুণে 32, এখান থেকে দেখো এই যে দুইটার উপরেই রুট চলে যাবে, তাহলে √9 এর উপরে রুট চলে যাবে, √2 এর উপরেও রুট চলে যাবে, 16-র উপরেও রুট চলে যাবে। যেহেতু গুণ আকারে আছে, যোগ বিয়োগ থাকলে কিন্তু এরকম হবে না। দেখো যদি a+b যোগ আকারে থাকে, তুমি কি চাইলে এই যে √a প্লাস √b লিখতে পারবা না, এইটা লেখা যাবে না, এইটা কাটা। কিন্তু তোমার যদি হচ্ছে যদি এরকম থাকে যে ab √ab দুইটা গুণ আকারে আছে, তাহলে কিন্তু তুমি চাইলে লিখতে পারবা √a ইন্টু √b। এটা গুণের ক্ষেত্রে লেখা যায়, যোগের ক্ষেত্রে লেখা যায় না। সো দেখো এই যে √2 আর √2 তো কাটা, যদি কাটা হয় তাহলে দেখো উপরে থাকে কি বলো তো, উপরে থাকে হচ্ছে 3, আর নিচে থাকে কি এই যে 4 4 16, 3/4। যদি তুমি 3/4 করো, তাহলে এই যে 3/4 যদি তুমি ক্যালকুলেটারে করো, তুমি পেয়ে যাচ্ছ কিন্তু কি 0.75, খুব সুন্দর একটা দশমিক পেয়ে যাচ্ছ। সো এইটাই কিন্তু তোমার কি সংখ্যা বলো তো, মূলদ সংখ্যা। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই অপশনগুলো কেন হইলো না, কেন হবে ভাইয়া, তোমাকে একটু আগে আমি অমূলদ সংখ্যা শিখে আসছি না। এই যে দেখো রুটের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে যেটা পূর্ণবর্গ না, এই যে 3
থ্রি একটা আর √3 বাই এই যে দেখো √2। সো দেখতেই পাচ্ছ এটাকে আর ছোট করা যায় না। এই যে যেমন ভাই এখানে 18 আর 32কে ছোট করছি, এটাকে কি আর ছোট করা যায়? এটাকে ছোট করা যায় না। সো এটা √3 একটা অমূলদ সংখ্যা, √2 একটা অমূলদ সংখ্যা, তাদের ভাগফলও কি আসবে? অমূলদ আসবে। সো মূলদ তো আসবে না। এই যে √8 বাই √6 এটাকে চাইলে ছোট করা যায়। সো চলো ভাইয়া ওটাকে আমরা একটু ছোট করে ওই অপশনটা, আমি তোমাকে কি বুঝাচ্ছি ভাইয়া, আমি তোমাকে বুঝাচ্ছি যে অ্যান্সার তো তুমি পেয়ে গেছো, কিন্তু এগুলো কেন অ্যান্সার হইলো না সেটাও তো তোমার বুঝতে হবে, তাহলে গিয়ে তুমি হচ্ছে সঠিক অ্যান্সার দিতে পারবা। সো দেখো এখানে ছিল 8 আর এখানে ছিল কি বলো তো 6। তো এই যে 8কে তুমি কি লিখতে পারো বলো তো? 4 দুগুণে 8 না, তাহলে 4 লিখতে পারো। আর এখানে তুমি কি লিখতে পারো? 3 দুগুণে 6, এর বাইরে তো কিছু লিখতে পারো না। তো দেখো উপরে তুমি লিখতে পারো হচ্ছে √4 × 2, আর নিচে এখানে কি লিখতে পারো? √3 × 2। এটা 2টা একটুখানি ওকে। সো এই যে √3 × 2, সো এই যে একটু √3 × 2 আর √4 × √2। ওকে দেখো এখানে √2 কাটা, আর এখানে তুমি কি পাও দেখো তো? এখানে তুমি 2 পাইলা, এই যে 2 দুগুণে 4 পাইলা, বাট নিচে কি থাকে? √3। √3 কি ভাইয়া? এই যে √3 যে এই যে 3 কি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা তো না। তাহলে একটু আগে তোমাকে বুঝাইছিলাম না, এই যে একটা কথা লিখে দিছিলাম না, পূর্ণবর্গ নয় এমন সংখ্যায় কি অমূলদ সংখ্যা, যেমন 3, 5, 7, 9, 9 না সরি 3, 5, 5, 6, 7 এগুলো সবই কি ভাইয়া এই যে রুটের ভিতরে আছে না। তো এটাকে আর ছোট করা যায় না। ছোট করে না গিয়ে দেখা গেছে রুটের ভিতরে কি চলে আসতেছে ভাইয়া? ওমা √3 চলে আসতেছে। √3 চলে আসা মানেই কি ওরে অমূলত্ব, অমূলত্ব। সো এটা তো হবে না রে, এটা তো অ্যান্সার হবে না। আর এটাতে কেন অ্যান্সার হবে না? এটা এই যে এইটা তো এমনিই অ্যান্সার হবে না, বোঝা যায়। এটা ছোট আকারেই আছে। এখন 8 কি পূর্ণবর্গ সংখ্যা? না 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 না, 9 পূর্ণবর্গ সংখ্যা ছিল, 8 তো পূর্ণবর্গ সংখ্যা না। আর 1 উপরে আছে 1, তো কিছু কাটাকাটি করে যে ছোট করবা সেই অপশনও তো নাই। সো এইটাও হবে না, এটাও হবে না। তাহলে অপশন শুধুমাত্র অ্যান্সার হবে ভাইয়া কোনটা? অ্যান্সার হবে ভাইয়া ক নাম্বার। ঠিক আছে ভাইয়া, তুমি এটা পারছো। ওকে ওকে ওকে, নেক্সট। এবার 2 নাম্বার দেখো রে। 2 নাম্বারে কি বলছে? 0.0025 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা? আরে এই যে 0.0025টাকে লেখো রে। 0.025 এটারে ক্যালকুলেটারে বসাও। এটারে যদি ক্যালকুলেটারে বসাও তাহলে তুমি কি পাইবা? তুমি পাইবা হচ্ছে 0.05। তুমি কি পাইবা? এটা হচ্ছে 0.05 পাইবা। এখন এই 0.05 কি অসীম পর্যন্ত গেছে? না তো যায় নাই, তো যায় নাই। তো এটা কি এখানে শেষ হয়ে গেছে না গেছে? তো এটা একটা কি দেখো তো, এখানে অপশন কি আছে? এটা তো অনেক কিছু হইতে পারে। এটা একটা মূলদ সংখ্যা হইতে পারে, এটা একটা অনাবেক্ষিত দশমিক সংখ্যা হইতে পারে, এটাতে চাইলে আমরা ভগ্নাংশও বানাইতে পারি, অনেক কিছু হইতে পারে। তো দেখি এখানে কি বলছে। এই যে দেখো আবৃত দশমিক, না 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 না, আবৃত দশমিক কেন হইতে যাবে? এখানে কি এই যে 5555555 এগুলো ছিল না? ছিল না, আবৃত দশমিক হবে না। অনাবৃত অসীম দশমিক। আরে অনাবৃত অসীম দশমিক, এটা তো অসীমে যাই নাই, এখানে শেষ 0.05, তো এটাও হবে না। অসীম দশমিক, আরে না এটা তো অসীমে যাই নাই। সো অসীম রিলেটেড কোনো কথাই হবে না। সো দেখো সসীম দশমিক, ওয়াও, এই যে মাত্র 2টা অঙ্কে এটা শেষ হয়ে গেছে। সো এটা একটা কি সসীম দশমিক। এর থেকে সুন্দর কিছু আছে বলতো? এই যে সসীম দশমিক, কত সুন্দর কথাবার্তা। এবার দেখো 2/9 কোন ধরনের সংখ্যা? আরে 2/9 কে আগে ভাগ করো, ক্যালকুলেটারে উঠাও। এই যে ক্যালকুলেটার আমি লইয়া বসছি, তো এখন এই যে 2কে 9 দিয়ে যদি ভাগ করি ক্যালকুলেটার দিয়ে, তুমিও ক্যালকুলেটার লইয়া বসো। এখানে দেখো 0 পয়েন্ট কি পাইতেছো? এই যে 2 2 2 2 2। আমার ক্যালকুলেটারে যতটুকু জায়গা ছিল আমি আমার চোখে কি দেখতেছি বলো? 2 2 2ই দেখতেছি ভাইয়া। তাইলে এটা কি? এটা কি? এটাতে চাইলে যেহেতু পুনরাবৃত্তি হইতেছে, তাহলে এটা আবৃত দশমিক। এটা কি বলতো? এই যে আবৃত দশমিক, আবৃত দশমিক। এই যে এটা কি ভাইয়া? এটা হচ্ছে আবৃত দশমিক। এখন আবৃত যেহেতু দশমিক, তাহলে দেখো তো কার রিপিটেশন হচ্ছে? 2 এর উপর, 2 এর উপর একটা কুণ্ডলী মাইরা দাও। সো এটা হচ্ছে কি আবৃত দশমিক। ঠিক আছে, 2/9। সো এটা একটা আবৃত দশমিক। অপশন দেখো। সো এখানে যেহেতু একটা আবৃত দশমিক, এই যে দেখো মূলদ দিছে। সো আবৃত দশমিক একটা মূলদের অংশ না? এই যে দেখো তো, এই যে মূলদের অংশ না? এই যে অসীম আবৃত, আবৃত দশমিক, দশমিকের মধ্যে কি থাকবে? অসীম আবৃত। এই যে এটা কি মূলদের মধ্যে পড়ে না? অবশ্যই মূলদের মধ্যে পড়ে। সো দেখো অপশনে কি দিছে সেটা আমাদের দেখতে হবে। সো এখানে মূলদ দিছে, মূলদ কারেক্ট অ্যান্সার দিছে। অমূলদ তো এটা হবে না। কেন? কারণ এটা তো হচ্ছে আবৃত দশমিক অসীম, ঠিক আছে, বাট অনাবৃত না। যদি অনাবৃত মানে এরকম হইতো যে এরকম ধর 2 7 2 7 2 3 5 4 9 2 1 0 5, মানে কি আসতেছে না আসতেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো এরকম তো কিছু হয় নাই, হইছে? হয় নাই। সুন্দর করে জাস্ট একটু টু 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 করে শেষ হচ্ছে। সো এটা হচ্ছে আবৃত দশমিক। আর কেমন আবৃত দশমিক? অসীম আবৃত দশমিক। এটা কি কি বলতো? অসীম, অসীম আবৃত দশমিক। সো এই যে অমূলত্ব হবে না,
স্বাভাবিক তো হবে না, স্বাভাবিক কিভাবে হবে ভাই? স্বাভাবিক হইতে হলে তো n ইকুয়াল টু কি হইতে হবে 1 2 3 4, এগুলাকে স্বাভাবিক বলবো। জিরোকেও আমরা কি বলতে পারি না, স্বাভাবিক সংখ্যা বলতে পারি না। তো এটা তো স্বাভাবিক হবে না, অনাবৃত দশমিক হইলে হইতে পারে, কিন্তু দেখলাম যে এটা অনাবৃত না, এটা কি আবৃত। এই যে এটা কি অনাবৃত, এটা তো অনাবৃত না, এটা আবৃত। এই যে 2 2 2 2 2 2 2 করে আসছে। অনাবৃত কখন আসতো? এই যে 2 4 5 7 9 8, এগুলো আজ হাবিজাবি ভ্যালু আসলে ওটা বলতাম অনাবৃত দশমিক। সো দেখো একটা মাত্র অপশনই কারেক্ট, সেটা হচ্ছে কি মূলদ। ওকে, এখন দেখো এ যদি √3 হয় এবং বি যদি √12 হয়, তাহলে নিচের কোনটি মূলদ সংখ্যা? একটা বুঝতেই পারতেছো যে যেহেতু √3 একটা অমূলদ সংখ্যা, হ্যাঁ, নিচের কোনটি অমূলদ সংখ্যা? √3 একটা অমূলদ সংখ্যা, এইটার সাথে যে কোনো কিছু যদি যোগ আকারে থাকে চোখ বন্ধ করে সেটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, গুণ থাকলে কিন্তু আমি বলি নাই। দেখো যদি √3 থাকে তাহলে মানে কোন একটা অমূলদ সংখ্যা, এই যে √3 একটা অমূলদ সংখ্যা না, √12 একটা অমূলদ সংখ্যা, দুইটা অমূলদ সংখ্যার যোগফল অথবা একটা মূলদ আর একটা অমূলদ সংখ্যার যোগফলও কি অমূলদ সংখ্যাই আসবে। সো এই যে √3 প্লাস √12 এটাও কি আসবে প্লাস বি। সো এটা কি আসবে বলো তো? এটা আসবে একটা কেমন সংখ্যা ভাইয়া? এটা আসবে হচ্ছে একটা অমূলদ সংখ্যা এ প্লাস বি। কিন্তু এ বি কেন অমূলদ হবে না? তোমার মনে তো প্রশ্ন জাগে, প্রশ্ন আমার মনে উকি দিলেও এ বি কেন হবে না? এখন দেখো এ বি কেন হবে না ভাইয়া বলি, এ বি কেন হবে না? এ বি কেমনে হবে দেখো তো, এখানে কি আছে √3 আছে, আর এখানে বি এর ভ্যালু কত আছে বলো তো? √12 আছে। তো তুমি আমারে বলো 3 12 কত? এই যে আমি কি বলছি, যদি গুণ থাকে তাহলে আলাদা আলাদা রুট দেওয়া আর হোল রুট দেওয়া একই কথা, যোগ থাকলে কিন্তু সেটা করা যাইতো না। ঠিক আছে, শুধুমাত্র গুণ থাকলেই করা যাবে। এই যে পুরোটাকে সুন্দর করে কেউ কেউ আবার যোগ মানে মনের খুশিতে যোগটাকেও এরকম নিয়ম বানায় ফেলাবা। এই যে এটা কিন্তু করা যাবে না, √a প্লাস √b, এটা তুমি লিখতে পারবে না √a+b, এটা করলে কাটিং কুটিং। এখন যদি এরকম থাকতো যে √a আর √b গুণাকারে আছে, তাহলে তুমি লিখতে পারতে হচ্ছে √ab, এটা কিন্তু কারেক্ট। আর এটা কাটিং কুটিং, এটা কাটিং কুটিং, আর এটা হচ্ছে কারেক্ট। তো এই যে এখানে দেখো তো গুণাকারে আছে, তো তুমি কি করতে পারবা 3 × 12 ভিতরে নিয়ে গুণ আকারে লিখতে পারবা 3 × 12। এখন 3 12 কত রে? 3 12 কত রে? নামটা শিখা আসো 36। 3 12 হচ্ছে কত? 36। 36 এর উপর √ 6 6 কত রে? 36। এটার অ্যান্সার কি 6। তাহলে 6 তো একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। এটা তো অমূলদ হবে না। a/b এটা তো অমূলদ হইতে পারতো, কিন্তু কেন হইল না চলো একটু দেখা যাক। এই যে a/b মানে কি দেখো তো, এই যে √12 আর √3, দেখো যদি 12কে আর ছোট না করা যাইতো তাহলে তুমি বলতে এ বেটা এটা তো √এ আছে, √3 ভিতরে √ আছে, 12 ভিতরে √ আছে, এটা কেমনে অমূলদ হইল না? বাট এটারে তো ছোট করা যাবে। ছোট করো তো, এই যে ছোট করো, এখানে 12কে কি লিখতে পারো বলো তো? 4 × 3, 3 4 আবার এখানে থাকলো হচ্ছে √3। একটু আগে যেই নিয়ম শিখাইছি আল্লাহর নাম নিয়ে সেগুলো, এই তোমার কি মনে হইতেছে যে ভাইয়া আপনি এত টাইম নিয়ে একটা এমসিকিউ সলভ করতেছেন কেন? আমি কি সলভ করতেছি রে? আমি তো তোমারে বুঝাইতেছি। আমি যদি বুঝাই ভালো মতো না বুঝাই তাহলে তো তুমি তাড়াতাড়ি সলভ করতে পারবা না। আমি যখন তোমার যদি আমিও 30 সেকেন্ডে এগুলো সলভ করে ফেলি, দেখো ভাইয়া এটা দেখার সাথে সাথে বুঝলা দিতে পারছি যে এই যে এটা a+b। তো তোমারও সেটা বুঝার জন্য তো তোমার আগে বুঝতে হবে। আমি বুঝাইতেছি, কেউ কেউ মনে করো না যে ভাইয়া একটা এমসিকিউ আপনি 3-4 মিনিট ধরে বুঝাইতেছেন আর ওইদিকে তো আমার 1 মিনিটে দেওয়া লাগবে, তাহলে বিষয়টা হইলো কি? তো বিষয়টা দেখো ভাই, এগুলো কিন্তু দেখার সাথে সাথেই তুমি a+b দাগাই দিবা। ঠিক আছে, কারণ কি দুইটা অমূলদ সংখ্যা, যোগফল অমূলদই হবে। এটা জীবনে কোনোদিন কি সম্ভব না, মূলদ হওয়া সম্ভব না। বাট এগুলা কেন হবে না সেটা তোমার তো বুঝতে হবে, তাইলে গিয়ে না তুমি বুঝবা যে কোনটা হবে কোনটা হবে না। সেটা যদি বুঝো তাহলে কোনটা হবে সেটা বুঝবা, তাই না? তাহলে কোনটা হবে বইলা দিলাম, কোনটা হবে না বইলা দিলাম না, তাইলে তো তুমি বুঝলা না। তাহলে না, তুমি যেহেতু বুঝলা না, তা হবে না তা হবে না। ঠিক আছে, এখানে তো দেখো এই যে এখানে আসবে হচ্ছে 4, এটা হচ্ছে কি √3, আর নিচে আসবে কি ভাইয়া √3 কাটিং কুটিং, এখান থেকে √4 আসবে কি 2। সো 2, দেখো ও মা কত সুন্দর একটা স্বাভাবিক সংখ্যা চলে আসছে। তুমি এই বেচারে তুমি কেমনে কোন সাহসে তুমি এরে অমূলদ সংখ্যা বলবা? স্বাভাবিক সংখ্যা অমূলদ সংখ্যা তোমারে সাররা ধইরা পিটাবে। এখানে দেখো b/a, সো এখানে থাকবে হচ্ছে কি √3, এখানে কি 12 না, 12কে আমরা আবার এই যে এইভাবে ভাঙা লিখলে কি এই যে √4 আর কি √3, আবার √3 কাটিং করে কেন লিখছি? এটারে কেন লিখছি রে আমার অসহায় ভাই বোনেরা? তোমরা বুঝতেছো না, আমি তোমারে বুঝাই এটা কেন লিখছি। এই যে b/a বলছে না, b/a বলছে, b এর মান কত বলো? ওরে বি এর মান কত? বি এর মান হচ্ছে 12, এর মান কত? √3। এই যে কাটিং কুটিং, তাহলে এখানে কি আসলো 1/4 কে রুট করলে ক্যালকুলেটরে করবা 4 এর বর্গমূল কত? 2, এই যে 2, 1/2। তো 1/2 তাহলে কি পাবা? 0.5। তাহলে এটারে কোন সাহসে তুমি বলবা এটা একটা অমূলদ সংখ্যা?
বলার কোনো সুযোগ আছে? সো দেখো, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। অ্যান্সার হচ্ছে আমাদের a প্লাস বি। কত সহজ কথা আমি তোমারে বলি, তারপরও বলো যে ভাইয়া কেন যে এমসিকিউ পারি না। আর বলা লাগবে না, তোমাদের বলার দিন শেষ। এমসিকিউ পারি না সেটা বলার দিন শেষ। ওকে, এখন শুধু বলতে হবে যে এমসিকিউ পারি, এমসিকিউ পারি। এখন দেখো আমি এটার একটু মুছে দেই, মুছে দিয়ে তারপর হচ্ছে নেক্সট সামনের দিকে আগাই। এরে আজকে আর কত ঘন্টা পড়াবো রে? তোমরা বলো যে ভাইয়া ঘন্টার পর ঘন্টা পড়াও, ভাইয়ার কি খাওয়া দাওয়া নাওয়া নিজের পড়াশোনা নাই রে? আছে তো। তারপরে আবার দুই একটা ছোটখাটো টিউশনও করাই, আবার তোমাদের অনলাইনেও পড়াই। তোমরা যদি প্রাইভেট ব্যাচে ভর্তি হইতে বলতা যে ভাইয়া প্রাইভেট ব্যাচে ভর্তি করান, তাহলে গিয়া ভাইয়া তোমাদের সব সময় দিলে ভাইয়ার মানে লস হইতো না। এখন তো একটু বুঝতেছো যে ভাইয়ার সময়টা একটু স্বল্পতা আছে। আশা করি সেটা তোমরা মন থেকে চেষ্টা করতেছি তোমাদের জন্য ভালো কিছু যাতে হয়, ভাইয়ারও একটু ইউটিউবে অডিয়েন্সটা বাড়ে, দুইটা চেষ্টাই আছে। সো ভাইয়াকে একটু সাপোর্ট করো, আমিও চেষ্টা করি তোমাদের সবাইকে যতটুকু সম্ভব, যত বেশি সম্ভব দ্রুত তোমাদের সিলেবাসটাকে শেষ করে দেওয়ার। ঠিক আছে, তোমরাও আমার সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করি, আমাদের মধ্যে সম্পর্কটা হয়ে যাক ভালোবাসার মধুর সম্পর্ক। ঠিক আছে, এখানে দেখো নিম্নের কোন সংখ্যাটি অমূলদ। তো দেখো ভাইয়া, এই যে তোমাকে আমি বলি, তুমি জাস্ট একটা কাজ করো তো, এই যে ঘনমূল অফ 64 ঘনমূল ক্যালকুলেটর এটা তো করতেই পারো। যদি না পারো তাইলে এইটা শিখানোর মতো বয়স আমার এখন নাই। আমি যদি 7-এর ক্লাস নিতাম তাহলে আমি শিখাইতাম। এখানে দেখো এই ক্যালকুলেটর এটা তো 36 বসাইতেই পারো। তো তুমি এখানে পাবা হচ্ছে 4 আর এখানে পাবা হচ্ছে 6। তাহলে 4/6 একটা তুমি কত পাবা বলো তো? 4/6 যদি করো তাহলে এই যে 4/6 কত পাইছি আমি? 0.666, 0.666 এরকম আসছে। সো আমি চাইলে এটাকে লিখতে পারি কি 0.6 এর উপর একটা আবৃত দশমিক দিয়ে দিলাম, কারণ 66666 অসংখ্য 6, এটা হচ্ছে কি কথা। সো এইটা কি, এটা একটা কি অসীম আবৃত। সো এটাকে তুমি অমূলদ বলার কোনো সুযোগ নাই। সো অসীম আবৃত হইলে সেটাকে আমরা কি বলবো? মূলদ। এখন এই যে এর পরেরটা দেখো, এর পরেরটা দেখো, এই যে 38 আর এখানে হচ্ছে আমাদের কত? 27। ওকে, সো এইখানে তুমি যদি করো, এটাকে করলে আচ্ছা 27 এর উপরও তো কিউব, এটাকে করলে পাবা হচ্ছে কত ভাইয়া? এটাকে করলে পাবা হচ্ছে 2 আর এটা হচ্ছে কত? 3। সো 2/3। সো করো ক্যালকুলেটরে 2/3। সো তুমি কত পাবা? 2/3 করলে তুমি পাবা হচ্ছে 0.6। ঠিক আছে, তো এই যে এইটা আর এই জিনিস তো একই, এই জিনিস আর এই জিনিস তো একই। কেন? কারণ এটারই তো 2/3 আসে। হে দেখছো কত সুন্দর ট্রিক্স দিয়ে দিচ্ছে, এই যে 2/6 তো আসে, তাই না? তো এটা আর এটা আলটিমেটলি একই জিনিস। এখন এটা কি 81 আর এটা হচ্ছে 625। তো দেখো 81 মানে কি 9 নং 81 আর 625 কে রুট করলে আসবে হচ্ছে 25। ক্যালকুলেটরে কইরা দেখো। তো এখন তুমি 9 কে হচ্ছে ভাগ করবা, যদি 9 কে 25 দিয়ে ভাগ করো তাহলে তোমার ভ্যালু সুন্দর করে চলে আসে 0.36। আরে কত সুন্দর করে দশমিক একটা ভ্যালু আসছে, আবৃতও আসে নাই। তুমি এটারে কেমনে 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 তুমি হচ্ছে অমূলদ বলবা? সো এটা অমূলদ না। তাহলে প্রথম তিনটা অপশনই আমরা কি পাইলাম বলো তো? এটাও একটা মূলদ আর এটা তো ভাইয়া একই জিনিস। তো এটাও একটা মূলদ, এই যে মূলদ। কিন্তু এইটা কি বলো? এটাও একটা মূলদ, এটাও একটা মূলদ, এটাও একটা মূলদ। তাহলে অমূলদ কি? এই যে দেখো, এটারে যদি তুমি করো, এই যে দেখো উপরে তো আসবে 2, নিচে আসবে কি ভাইয়া? √7 এর জায়গায় √7ই পড়ে থাকলো। তো √7 এটা তো একটা অমূলদ সংখ্যা। সো এটাও একটা কি বলতো? এই যে এটা হচ্ছে একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এটা একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, দেখো আজকে এই প্রথম পেজটা আমি করে দিচ্ছি। হ্যাঁ, প্রথম পেজটা করে দিয়ে এই প্রথম পেজটা তোমাদের হচ্ছে গ্রুপে আপলোড করে দিচ্ছি। দেন পার্ট 2-তে আমরা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠাটাও করব। ওকে, সো দ্বিতীয় পৃষ্ঠাটাও আমরা করব। সো দেখো ভাইয়া, চেষ্টা করতেছিলাম তোমাদের এই পুরাটাকেই একবারে শেষ করে দেওয়ার, কিন্তু তাও পার্ট 2 নামে একটা বস্তু কিন্তু আমাদের এখানে চলে আসতেছে। কিছুই করার নাই, এখন আমাদের পার্ট 2-তে যাইতে হবে সেকেন্ড ম্যাথগুলো করতে, কারণ অলরেডি ক্লাস ডিউরেশন অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখো এখানে আচ্ছা আমরা কোথা পর্যন্ত করতেছিলাম? এই যে 5 নাম্বারটা করছি। এখন 6 নাম্বারটা সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এটা এত সহজ কথা। দেখো তো 3 দশমিক স্থান পর্যন্ত যদি আসন্ন মান তুমি নিচে চাও, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি? তো দেখো তো 3 দশমিকের পরে 4 নাম্বার ঘরে কি আছে? 4 নাম্বার ঘরেও একটা কি আছে বলতো? 9 আছে। 4 নাম্বার ঘরেও 9 আছে। সো 3 দশমিক নেয়ার পরে এই 4 নাম্বার ঘরের জন্য যেহেতু 5 বা 5-এর বড় থাকলে তার আগের ঘরে কি করতে হয়? +1 যোগ করতে হয় না? তো +1 যোগ করলা।
তো প্লাস 1 যোগ করলে এটা হয়ে গেল কি 10। এখন 10 তো বসাইতে পারবা না, তাহলে এখানে কিছু বসে যাবে 0। আবার হাতে থাকবে 1, সেটাও এখানে বসাই যাবে 0। হাতে থাকবে 1, সেটাও এখানে বসে যাবে। 9 আর 1 10, 0। তাহলে এর মানে 3 দশমিক স্থান পর্যন্ত নিতে গেলে এই ভ্যালুটা হয়ে যাবে কত? 1। সো অ্যান্সারটা হচ্ছে কি ভাইয়া? 1। সো এটা আর এত ব্যাখ্যা করলাম না। এবার 7 নাম্বার কোশ্চেনের দিকে তাকাও। 7 নাম্বার কোশ্চেনের দিকে তাকাও। 4.78 এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? খুবই ইন্টারেস্টিং জিনিস কিন্তু চলে আসছে। তো দেখো এই যে 4.78 এটা একটা কি ভাইয়া? এটার উপর কুণ্ডলী আছে। কুণ্ডলী থাকা মানে হচ্ছে এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। বাবা বাবা, কত সুন্দর কথা! আবৃত দশমিক ভগ্নাংশ। এটাকে বলছে সাধারণ ভগ্নাংশে নাও। তাহলে এইটার কি বের করো ভাইয়া? এটার বের করো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এটার বের করো তুমি সাধারণ ভগ্নাংশ। আবৃতকে সাধারণে নিব। ওকে, সো দেওয়ার রুলস কি? রুলসটা আগে লিখো। আচ্ছা আমি বলি, তুমি লিখো। প্রথমে যা আছে তাই বসাবা। যা আছে তাই। প্রথমে যা আছে তাই একদম বাংলা ভাষায় বলবো, দেখো সুন্দর করে, যেটা তোমাদের মনে থাকে। প্রথমে যা আছে তাই বসাই দিবা, মাইনাস অনাবৃততে যা আছে তাই। অনাবৃততে, এটা শাহিন ভাইয়ার সূত্র, ঠিক আছে? অনাবৃততে আসলে এটা বইয়েরই সূত্র, বাট তোমাদের আমি একদম যাতে মনে থাকে সেই জন্য লিখে দিছি, বুঝছো? অনাবৃততে যা আছে তাই সেটারে করবো আমরা কি? বিয়োগ। যা আছে তাই সেটাকে আমরা করব কি? বিয়োগ। যা আছে তাই বসাই দেবো। ওকে, যা আছে তাই। এখানে নিচে হবে কি? যে কয়টা আবৃত সে কয়টা নয়। যে কয়টা আবৃত থাকবে, যে কয়টা আবৃত অঙ্ক থাকবে সে কয়টা নয়। যে কয়টা আবৃত অঙ্ক থাকবে যে কয়টা আবৃত অঙ্ক থাকবে সেই কয়টা কি বসবে? সেই কয়টা নয় বসবে। যে কয়টা আবৃত অংশ থাকবে সেই কয়টা নয় বসবে। সেই কয়টা হচ্ছে নয় বসবে। দেখো সহজ কথা, একদম আমার ভাষায় তোমার আমি লিখে দিয়েছি। যে কয়টা আবৃত অংশ থাকবে সেই কয়টা 9 বসবে। ঠিক আছে, সেই কয়টা 9 বসবে। আর এই 9 এর সাথে এই যে 9 এর সাথে জাস্ট কি বসবে? আরে এখানে তো পোলাপান মনে করবে আমি এখানে দাগ দিয়ে দিছি, এই দাগের কোনো মহত্ব আছে? এটা কোনো দাগের মহত্ব নাই রে, পাশাপাশি বসবে তো। এই যে এখন জাস্ট এটা লিখলে তো তুমি বুঝাই যাবা, তাই না? তো এই যে এটা কমা দিয়ে লিখলাম। 9 এর সাথে যে দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যক শূন্য বসবে। 9 এর সাথে দশমিক এর পর অনাবৃত সংখ্যক কি থাকবে বলতো? অনাবৃত সংখ্যক শূন্য বসবে। অনাবৃত সংখ্যক বসবে হচ্ছে শূন্য। ওরে সুন্দর করিয়া লিখাই দিলাম। তো এখন দেখো আমরা এখন এই যে এটা দেওয়া আছে না, সেটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। এই যে সাধারণ ভগ্নাংশ যদি প্রকাশ করতে চাই, তাহলে উপরে যা আছে তাই, ওয়াও 478 বসায় দিলাম। উপরে যা আছে তাই সেটা কি? 478 বসায় দিলাম, মাইনাস অনাবৃততে যা আছে তাই। তাহলে অনাবৃততে আছে কি? 4 আর 7 না? এই যে দেখো এইটার উপর তো আবৃত। এই আবৃত দশমিক মানে কি ভাইয়া? এটা মানে না বলি নাই, মানে মাফ করে দিও রে, মাঝে মাঝে কি পাপ টাপ কইরা ফেলাই। এই যে এটার আবৃত মানে হচ্ছে 4.78 থাকবে হচ্ছে 8 এর উপর, যেহেতু আবৃত অংশ আছে 8 থাকবে হচ্ছে। আমার সারা জীবনে লিখলেও আমার এই 8 লেখা শেষ হবে না, এরকম সংখ্যক 8 থাকবে। তখন সেই 8 এর উপর আমরা একটা কুণ্ডলী পাকাইয়া দিব। দুষ্টামি করলাম, জাস্ট একটা ডট দিব। যে আমরা একটা ডট দিই তাহলে 4.78 যেটা, সেটা হচ্ছে কি? আবৃত দশমিক ভগ্নাংশ। আর এটাকে কি বলা হয়? সাধারণ ভগ্নাংশ। ঠিক আছে, সো এই যে আবৃত দশমিক ভগ্নাংশ, সেটা থেকে আমরা কিসে নিব? সাধারণ ভগ্নাংশে নিব। সো নেওয়ার টেকনিক হচ্ছে এই যে এই রুলসটা, যা আছে ফার্স্টে তাই লিখবো, লিখে অনাবৃত অংশে যা যা আছে। সো ভাই অনাবৃত অংশে কে কে আছে ভাই? 4 আর 7 আছে। সো এখানে আমি কি লিখবো? 4 আর 7 লিখবো। এরপরে কি বলছি? যে কয়টা আবৃত অঙ্ক থাকবে সেই কয়টায় 9 বসবে। এখন আবৃত অঙ্ক কয়টা বলতো? কয়টা আবৃত হবে মানে পুনাবৃত হবে কয়টা? একটা। তাহলে এখানে কি বসবে? একটা 9 বসবে। আর
দেখো দশমিকের 9 এর সাথে দশমিকের পর অনাবৃত সংখ্যক শূন্য বসবে। এই যে দশমিক হচ্ছে এইটার পরে দুইটা অঙ্ক আছে, একটা হচ্ছে আবৃত আর একটা হচ্ছে অনাবৃত। এই যে যেটা আবৃত এই যে 8, এই 8 একটা আবৃত অঙ্ক ছিল, এই জন্য এখানে কি বসছে 9 বসছে। ঠিক আছে, একটা আবৃত অঙ্ক ছিল, সেখানে আগে কি বসছে, এখানে হচ্ছে 9 বসছে। ঠিক আছে, আর এখানে একটা অনাবৃত অঙ্ক ছিল যেখানে 9 বসছে। এখন এখানে দেখো এই যে একটা আবৃত অংশ ছিল যেখানে 9 বসছে, একটা অনাবৃত অঙ্ক আছে 7, সেটার জন্য বসবে একটা শূন্য। শেষ। এইবার এই ভ্যালুটারে না ক্যালকুলেটরে বসায় দাও। এখন যারা হচ্ছে এফএক্স ক্যালকুলেটর গুলো ইউজ করো তারা তো ভ্যালুটা কিসে পাবা, পয়েন্টে পাবা। আর যারা ইএস ক্যালকুলেটর ইউজ করো তারা কিভাবে পাবা সেটা আগে আমি তোমাকে দেখাই। যারা ইএস ক্যালকুলেটর ইউজ করো তারা যেই ভ্যালুটা পাবা সেটা হচ্ছে কি, এই যে 478 মাইনাস 47। আচ্ছা, এটাকে আমাদের ডিভাইড করতে হবে কি দিয়ে বলো তো, 90 দিয়ে। সো তুমি পাচ্ছ কি, এখানে তুমি পাচ্ছ হচ্ছে 431, এই উপরে পাচ্ছ হচ্ছে 431 বাই 90, 431 বাই 90। ঠিক আছে, 431 বাই 90। এখন দেখো এটাই হবে তোমার অ্যান্সার। আর যারা ইএক্স ক্যালকুলেটর ইউজ করো তোমরা পয়েন্টে যেটা পাবা সেটা হচ্ছে কি 4.788। এখন এখান থেকে তুমি চাইলে এটাকে এই যে এখানে দিয়ে দিছে, এইখানে আবার পুনটামি করে দেখছো কি করছে, তোমার এই ভগ্নাংশ আসছে, এটা কিন্তু তোমার দেয় নাই, দিয়ে দিছে কি ভাইয়া মিশ্র ভগ্নাংশ। সো মিশ্র ভগ্নাংশ অথবা তোমার তো হয় এটা আসবে না হয় দশমিক আসবে, মিশ্র ভগ্নাংশ তো তোমার ক্যালকুলেটরে আসবে না। সো এইটারে আমাদের করতে হবে কি, আগে এটাকে চেক করতে হবে। এখন তোমার কি মনে আছে যে মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপকৃত ভগ্নাংশে নেওয়া হয়? সেটা রুলস হচ্ছে এই যে দেখো সবগুলো এখন অপশন টেস্ট করতে হবে। 4 নিয়ে এই যে 71/90 যদি তুমি করো তাহলে দেখো ফার্স্ট অফ অল কি হয়, এই যে 7 আর নিচেরটার সাথে উপরেরটা কি হয়, গুণ হয়। 4 ইন্টু হচ্ছে তোমার 90, আর এই গুণফলের সাথে উপরেরটা আবার কি হয় বলো তো, যোগ হয় 71, আর নিচে যা থাকে তাই। দেখো এখন এই ক্যালকুলেশনটা করেই দেখো তোমার এই অ্যান্সারের সাথে মিলে যাবে। তুমি ক্যালকুলেটর নাও হাতে। সো আমি এখানে লিখলাম 360 প্লাস হচ্ছে 71, কারণ এই যে 4 নং 36, তো 360 ইন্টু 71 ভাগ হচ্ছে আমাদের কত, 90। সো আমি এখানে কিন্তু আমার ক্যালকুলেটরে দুইটাই পেয়ে যাচ্ছি। এই যে দেখো 431 পেয়ে যাচ্ছি বাই 90, আর এইখানে আমরা পেয়ে যাচ্ছি কি বলতো 4.788 পেয়ে যাচ্ছি। সো দেখো 1 নাম্বার অপশনটাই কিন্তু আমাদের কারেক্ট, দুইটা ভ্যালুর জন্যই কারেক্ট। সো দেখো তুমি চাইলে এটাকে হচ্ছে এইভাবেও করতে পারো, এরপরে বের করে অ্যান্সার যদি না মিলে, তোমার অ্যান্সার কিন্তু ভুল না, অনেক সময় ক্যারেন্সি মেরা দেয় যে এইটা তোমার অ্যান্সার আসবে ক্যালকুলেটরে, অথবা তোমার এইটা ক্যালকুলেটর অ্যান্সার আসবে যদি তুমি ইএস বের করো। আর যদি এফএক্স ইউজ করো তাহলে তোমার এইটা অ্যান্সার আসবে। ঠিক আছে, সো দেখো এইটা যদি অ্যান্সার আসে তাহলে তুমি হচ্ছে অ্যান্সারটা লিখে জাস্ট অপশনের যে ভগ্নাংশগুলো দেওয়া ছিল সেইগুলোতে অনুযায়ী কি অ্যান্সার আসে সেটা জাস্ট বের করবা। এই যে দেখো আমাদের কিন্তু ওদের অ্যান্সার অনুযায়ী যে 431/90 কিন্তু আমাদের আসছিল। আশা করি বুঝছো। এখন দেখো এই অনাবৃত দশমিক ভগ্নাংশের না আমাদের এখন একটা কাজ করতে হবে, সেটা কি ভাইয়া, এরপরের কাজ কি দয়া পাতা লাগাইছো। এই যে দেখো এখানে কি, এটাকে আমাদের অনাবৃত দশমিক ভগ্নাংশের গুণ করতে হবে। সো গুণ করার আগে এই দুই বেচারা এই যে 0.28 এটাকে আগে স্বাভাবিক ভগ্নাংশে নিতে হবে। তারপর হচ্ছে 42.18, 1 এর উপরেও পৌনঃপুনিক, 8 এর উপরেও পৌনঃপুনিক, এটাকে স্বাভাবিক ভগ্নাংশ নিতে হবে। মনে করতেছো যে অনেক টাইম লাগবে, দেখো আমি কত তাড়াতাড়ি করি। প্রথম হচ্ছে 028 যেটা আছে সেটাই বসবে, মাইনাস 10, তারপর হচ্ছে অনাবৃত অংশে যা আছে তাই বসবে, 02 বসলো। এরপরে কয়টার উপর আবৃত আছে, এই যে 9, একটার উপর আবৃত হয়েছে। দশমিকের পরে কয়টা অনাবৃত আছে, একটা, 0। ওকে, শেষ, 1 সেকেন্ডের কারবার। এরপরে কি সব প্রথমে যা আছে সব বসবে, 4218, পয়েন্ট দিলাম কেন রে, ভুল কইরা ফেলাই, 4218 বসবে। এরপর হচ্ছে কি অনাবৃত অংশে যা আছে, অনাবৃত অংশে কত আছে, এই যে 1 আর 8 দুইটাই হচ্ছে অনাবৃত অংশে আছে কি, এই যে 42 বসলো। এরপরে আবৃত অঙ্ক আছে কয়টা, দুইটা, এই যে 1 এর উপর আবৃত, এটার উপর, এটার মানে কি, এটার মানে হচ্ছে এই যে দেখো 42.18 আমি বলতেও পারতেছি না, এত 18। সো এই যে দেখো দুইটা আবৃত অঙ্ক, কয়টা, দুইটা। সো আবৃত অঙ্ক যেহেতু দুইটা, সো এই যে দেখো এইখানে আমাদের জাস্ট কি বসবে, দুইটা 9 বসবে।
এখন দশমিকের পরে অনাবৃত অঙ্ক আছে নাই তো, তাহলে এই যে 9 এর পরে শূন্য বসবে না। ওয়াও কত সুন্দর। এখন তুমি এইটারে চাইলে ক্যালকুলেটারে বসায় দিতে পারো, আর নাইলে আর একটু মডিফাই করো। এই যে এটা আসে কি 26/90, ওকে। আর এখানে তোমাদের আসে কত, ক্যালকুলেটারে তুমি যদি করো এই যে তোমার হচ্ছে কত 42, তাহলে হচ্ছে 4176, ক্যালকুলেটারে কইরা দেখো এটাই আসবে, ডিভাইডেড বাই কি 99। এখন এই পুরাটা জিনিসটা না ক্যালকুলেটারে বসায় দাও, পুরাটা জিনিস রে ক্যালকুলেটারে বসায় দাও, এফএক্স হোক ইএক্স হোক যেটাই হোক, তোমার অ্যান্সার কি আসে আগে দেখো। সো আমি একটু ক্যালকুলেটারে বসাই, আমার কাছে একটা ক্যালকুলেটার আছে, হ্যাঁ। সো 26/90 যদি আমি বসাই, সেটার সাথে হচ্ছে যদি আমি আবার গুণ করে তোমার হচ্ছে 4176 বসাই, 4176, সেটাকে আবার 99 দিয়ে ভাগ করি, আমি পাইয়া যাচ্ছি ভাইয়া 12.185, তারপর হচ্ছে 858, তারপর হচ্ছে কি আবার 58586। দেখো আমার ক্যালকুলেটারে আর জায়গা ধরে না, 185, 858, 585, 86, আমার ক্যালকুলেটারে আর জায়গা ধরে না। আসলে এখানে 86 আসবে না, আমার ক্যালকুলেটার একটুখানি বুদ্ধিমান তো, ওই হচ্ছে গিয়ে একটু ওই এক যোগ করে দিছে, বাট এটাও কি আসবে বলো তো, এটাও আসবে হচ্ছে 5ই আসবে। সো তুমি এইটাখানে কি দেখতাছ, বলো 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 বলো, এই যে 12.1858, এই যে দেখো 858, তারপর দেখো 585, এই যে তোমার, আমরা এখানে কি ধরতে পারি তাহলে, পৌনপণিকটা শুরু হয়েছে কোথা থেকে ধরতে পারি বলো তো, এই যে 85, দেখো 85, আচ্ছা এখান থেকে এই যে 85, আরে একটু মুছানি রে, কি ডিস্টার্ব, এই যে 85, তাহলে দেখো তো আবৃত হচ্ছে কি ভাইয়া 85 না, কিন্তু এখানে 1 কিন্তু আবৃত ছিল না, তারপরে 8 আর 5 এই দুইটা আবৃত হইতে হইতে চলে গেছে। সো 12.185, এই যে দেখো, দেখছো অ্যান্সার কত 12.185, তার উপরে আবার কি কুণ্টলি, কোনটলি কি দেখা যায়, কোনটলি কি দেখা যায়, এটা কি বেশি ছোট হয়ে গেছে তোমাদের জন্য, বড় করব, বলো বলো বলো, বড় বড় করব, এই যে বড় করলাম, ঠিক আছে, এই যে তোমাদের জন্য বড় করলাম, দেখা যায়, আর একটু ছোট করি নাহলে বেশি বড় হয়ে গেলে আবার ঝামেলা। সো আর একটু ছোট করতা হুঁ, এই যে আর একটু ছোট করলাম, এবার তো মনে হয় তোমরা দেখতেছো না, এবার যদি না দেখো চোখের ডাক্তার দেখাও ভাইয়া। সো দেখো এখান থেকে জাস্ট আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা 9 নাম্বারটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। সো দেখো সাধারণ ভগ্নাংশে প্রকাশ, এটা আমি করে দিচ্ছি লাস্ট। সো এইটা আমি লাস্ট করে দিচ্ছি, এরপর আর আমি কিন্তু একটাও করে দিব না, ঠিক আছে, এগুলো নিজেরা নিজেরা করে। ভাই খাতা কলম নিয়ে বসো নাই কে কে, তাদেরকে কিন্তু আমি ধৈরা বাসায় গিয়া ধৈরা হচ্ছে বলবো এই খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে, খাতা কলম নিয়ে যারা যারা বসো নাই তারা তারা আমাকে কমেন্ট করো, তোমাদের বাসায় যাবো ধৈরা বলবো খাতা কলম নিয়ে বসবা, আমি যা লিখবো তা লিখবা, ঠিক আছে, প্র্যাকটিস করবা, লিখবা, প্রশ্ন তো দিয়েই দিব, প্রশ্ন এগুলো দিয়েই দিব, তোমরা খালি কি করবা, উত্তর লিখবা, উত্তরে লিখে না পারেগা কিভাবে কি করাচ্ছি জাস্ট এটা লিখবা। সো দেখো এখানে 0.83 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। সো এই যে আছে দেওয়া কি ভাই, এই আছে 0.83, এই যে রুলসটা লেখা দিছি সেটা দিয়ে ভিডিওটা পজ করে লেখা ফেলাও রে, তাড়াতাড়ি লেখা ফেলাও। সো এখানে আমি যে কি শিখাইছিলাম রে, যা থাকবে সব বসাই দেবে, এই যে 0.83 বসাই দিলাম। এরপরে কি বসাই দিব, যাদের মধ্যে বিয়োগ করবো হচ্ছে যারাদের মধ্যে কোনো পৌনপুণিক নাই, কার মধ্যে 0 আর 8 এর মধ্যে, দশমিককে গুল্লি মারো, দশমিক মশমিক আর কিচ্ছু দেখবো না। সো যাদের মধ্যে পৌনপুণিক, সবগুলোকে আগে লিখলাম, এই যে 0.83 লিখলাম। এরপরে কি যাদের মধ্যে পৌনপুণিক নাই, মানে পৌনপুণিক টনিক সহ সবকিছু লিখলাম। এরপরে যাদের মধ্যে পৌনপুণিক নাই সে তাদেরকে বিয়োগ করে দিলাম। পৌনপুণিক আছে কয়টা অঙ্কের উপর, একটা অঙ্কের উপর, সো একটা 9 বসবে। দশমিকের উপরে পৌনপুণিক নাই কয়টা অঙ্কের উপর, একটা অঙ্কের উপর, সো একটা 0 বসবে। হে কত সুন্দর, শেষ। সো এখন তুমি জাস্ট 83 থেকে 8 কে মাইনাস করলে আর হচ্ছে এইখানে 90 দিয়ে ভাগ করলে, সো তোমার অ্যান্সার কত আসে বলো, অ্যান্সার কত আসে, অ্যান্সার আসবে হচ্ছে কত 75। 83 থেকে 8 কে মাইনাস করো, 75 বাই কত আসবে 90। এখন কাটিং কুটিং করো, কাটিং কুটিং করা যায় কি দিয়ে, 5 দিয়ে কাটিং কুটিং করা যায়, 5 দিয়ে যায়, 5 দিয়ে যায়, আর কি দিয়ে যায়, আর কি দিয়ে যায়, 15 দেখি 15 দিয়ে কাটিং কুটিং করা যায়, 75 ভাগ হচ্ছে 15, ওকে।
সো এখানে আমাদের 15 দিয়ে যায়, এটা আমাদের আসবে কি 5 আর হচ্ছে 6 15 90। আরে এইসব ম্যাথে নাকি আমার ক্যালকুলেটর লাগে, সেই অন ইউ। সো দেখো এখানে কি আসবে 5/6 আসবে। সো আমাদের 5/6 আসছে, 5/6 কি আসছে, এই যে 5/6 আসছে। ওকে, সো এটা আমাদের শেষ। নাইস 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 নাইস। সো নাইস যদি এটা হয়, তারপরে হচ্ছে দেখো এরপরেরটা কি, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা মুখস্থ রে ভাই, এটা মুখস্থ। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ধরো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, 4টি ক্রমিক সংখ্যা। ধরো 1 আর 2 কত, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 3 6, 6 আর 4 কি বলতেছি 1 আর, আচ্ছা 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে আছে। গুণফল বলছো তো, যোগফল তো বলে নাই, গুণফল বলছে। যোগফল বললেও আমরা পারতাম না এমন কিছু না, গুণফল বলছে। তো 1 গুণ 2 গুণ 3 গুণ 4, 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাদের গুণ করো। তাহলে 2 একে 2, 3 দুগুণে 6, 4 6 24, কত আসছে ভাই 24। 24-এর সাথে কত যোগ করবা, 1 যোগ করবা, হয়ে যাবে কত 25। 25কে বর্গমূল করো 5, পূর্ণবর্গ হয়ে গেছে। কিন্তু পূর্ণবর্গ মানে কি, ওই সংখ্যাটাকে বর্গমূল করলে কোনো দশমিক আসবে না, পূর্ণবর্গ আসবে, তখন সেটাকে আমরা কি বলবো বলতো, পূর্ণবর্গ সংখ্যা। ভালো কথা, ভালো কথা। এখন তুমি চাইলে বলতে পারো যে ভাই আপনি 1 2 3 4 নিছেন, আমার মন চাইছে আমি 3 4 5 6 নিব। নাও, তুমি নাও, তোমার যদি মন চায় তুমি নাও। এখন ক্যালকুলেটারে উঠাও, 3 গুণ 4 গুণ 5 গুণ 6, তুমি কত পাইতেছো, 3 গুণ 4 গুণ 5 গুণ 6, তুমি কত পাইছো, এই যে 360 পাইছো। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো তুমি 3 4 5 6 নিলা, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাদেরকে গুণ করলা, কত পাইলা 360। 360-এর সাথে 1 যোগ করো, কত পাবা 361, প্লাস সমান সমান তুমি কত পাবা জানো, এটারে যদি তুমি রুট করো তাহলে তুমি পাবা হচ্ছে কত 19। এই যে 361 পাইছো, সেটাকে যদি রুট করো তাহলে 19, তাহলে এটা একটা কি 300, এটা কি পূর্ণবর্গ সংখ্যা। আরে ভাই, তার মানে এটা মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ করবা, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের সাথে তুমি যদি 1 যোগ করো তাহলেই সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়, যে কোনোটার ক্ষেত্রে। আরে আমি একটু আগে বলছিলাম যেগুলো আমি আর কইরা দিব না, তো তোমাদের জন্য জাস্ট একটা করে দিই। সেটা কি বলো, সবার আগে এই যে এটার কি সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ মানে স্বাভাবিক ভগ্নাংশ। কেউ কেউ আবার স্বাভাবিককে সামান্য দেখে ঘাবড়ে গিয়ে ম্যাথ ভুল করে দিয়ে আইসো না। সামান্য মানে কি স্বাভাবিক। তো এটার কাজ কি বলো, ফার্স্টে 5 5 5 5 লিখবা, যা আছে দশমিক মশমিক সব বাদ দিয়ে লিখবা। পৌনপণিক ছাড়া কি কি আছে সেটা লিখবা। এই যে 5 5 আছে, এটা পৌনপণিক ছাড়া, এটা লিখলা। এরপরে দেখো তো পৌনপণিক আছে কয়টায়, একটাই, তাই একটা নয়। কয়টার মধ্যে নাই, দশমিকের পরে। দশমিকের পরে কয়টার মধ্যে নাই, 2টার মধ্যে। এই যে আমাদের পয়েন্টটা কি ছিল 0.555 না। সো দেখো এই যে একটা পৌনপণিক ছিল, একটা নয়। ফার্স্ট অফ অল সব পুরো সংখ্যা লিখলাম, পৌনপণিক ছাড়া বামে দশমিক মশমিক কিছু দেখবো না, যা আছে সব লিখবো। সো এখানে চাইলে 0 লিখতে পারতাম আমি, তো আগে 0 লিখা আর না লিখা তো একই কথা, এই জন্য লিখলাম না। তো 55 লিখে এই যে 5 5 5, এখানে কি আসলো 9। এখন বলো এই দশমিকের পরে কয়টা, এই যে দশমিকের পরে কয়টা তোমার হচ্ছে পৌনপণিক ছাড়া নাম্বার আছে বলো। এই যে পৌনপণিক, এই নাম্বার এটাকে বলা হয় পৌনপণিক ছাড়া কয়টা নাম্বার আছে বলো তো, 5 5। রিপিটেটেড সাইনটা ছাড়া নাম্বার আছে 5 5, তাহলে 0 দিবা কয়টা, 2টা, 900। তো উপরে কি আসবে বলো তো, উপরে আসবে হচ্ছে 500, উপরে কি আসবে, উপরে আসবে হচ্ছে 500 আর নিচে আসবে কি 900। 0 0 0 0 কাটিয়ে দাও, কাটা যায় মানে 100 দিয়ে বোথ সাইডকে ভাগ করে দাও, তো তুমি কি পাবা 5/9 পাবা। আছে নাকি রে 5/9, এই যে 5/9, কত সুন্দর। এই যে এটা একটা কোন ধরনের সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা ভাইয়া, এই যে দেখো, এই যে দেখো মূলদ সংখ্যা কেন। তুমি চাইলে এখানে কি লিখতে পারো, এটাকে লিখতে পারো হচ্ছে 3 4 12, 3 4 12 আর 3 25 75, 3 25 75। সো এইখানে তোমাদের কি আসবে বলো, এই যে উপরে আসবে হচ্ছে √3 আর এখানে আসবে হচ্ছে √4 কে রুট করলে হচ্ছে 2। আচ্ছা লিখি, আর কত শর্টকাট করবো তোমাদের জন্য, একটু বুঝাই লিখেছি। রুটটা করে দিলে, তুমি যদি রুটটা করে দাও তাহলে এই যে √4 আসবে, রুটটা ভাগ করে দাও, এখানে কি আসবে আবার √3 আসবে, এখানে ভাগ করলে কি আসবে √25 আসবে, তাই না। এটা তো কাটা, আর উপরে থাকবে কি √4 করলে পাবা 2, √25 করলে পাবা হচ্ছে 5, তাহলে 2/5। তো 2/5 কে যদি আবার ক্যালকুলেটারে করো, তো 2/5 কে যদি ক্যালকুলেটারে করো, সো এই যে দেখো 2/5, ওটা বুঝাই যায়, পি/কিউ আকারে প্রকাশ করা যাবে 0.4।
এই যে এটা রুট ছিল না, 5 এর উপরেও কোনো কি ছিল না, রুট ছিল না, তাহলে অবভিয়াসলি এটা একটা কি দেখেই বুঝে যাবে এটা একটা মূলদ। বা যদি এখানে রুট 2 দিতাম তাহলে এটা কি হয়ে যাইতো, এটা হচ্ছে অমূলদ হয়ে যাইতো। সো রুট 2 দেওয়া যাবে না, তো যেহেতু এটা 2/5 আসছে, সো এটা একটা মূলদ সংখ্যা। আশা করি মূলদ সংখ্যা কি বুঝা গেছো। এখন দেখো এই যে প্লাসটা, আচ্ছা আমি এটার একটু হোল্ডিং এ রাখো ভাইয়া, এখন আর এত কথা বলতে মন চাচ্ছে না, 15টাই আজকে তোমাদের করাবো। পার্ট 2 তে আমি এই যে তোমার হচ্ছে পৌনঃপুনিকের যোগ বিয়োগটা দেখাবো, ঠিক আছে। পৌনঃপুনিকের এটা তো যোগ বিয়োগ না, এটা ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, পৌনঃপুনিকের যোগ বিয়োগ গুণ ভাগ, এই টাইপটা নেক্সট পার্টে করাবো, ঠিক আছে। নিচের কোনটি মূলদ সংখ্যা, তুমি এটার আবারও এখানে করা আছে, তুমি নিজে দেখলেই বুঝবা নিচের কোনটি মূলদ সংখ্যা। এটা অবভিয়াসলি এটা একটা মূলদ সংখ্যা। কেন, এই যে 8 মানে কি এখানে আসবে কি 2, তো √5 তো অবভিয়াসলি √5, এই যে 5 পূর্ণবর্গ সংখ্যা না, তো এটা অমূলদ। এই যে √3 এটাও অমূলদ। এই যে কিউবিক রুট অফ 7 এটাও কি অমূলদ। এই যে দেখছো না, বলছিলাম না পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার উপর যে রুট থাকে সেটাই কি হবে, অমূলদ। আর রুট কিউব মানে কি, এই যে তোমার কিউবিক রুট অফ 8 কত আসে বলো তো, 2 ক্যালকুলেটর যদি করো কিউবিক রুট অফ 8 কত আসবে ভাইয়া, কত আসবে ভাইয়া, এটা আসবে হচ্ছে 2। এটা যদি 2 আসে, এটা যদি হচ্ছে তোমার 2 আসে, তাহলে আমরা বলতে পারি এটা একটা কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা অবভিয়াসলি একটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। শেষ। আমাদের আজকে এই 15টা এমসিকিউ থাকলো তোমাদের। আমি এইটা হচ্ছে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। এটা আমি আপলোড করে দিচ্ছি, এই কোয়েশ্চেনগুলো আপলোড করে দিচ্ছি। তোমরা নিজেরা বসে বসে প্র্যাকটিস করবা। এইটা কোথায় পাবা, এইটা পাবা হচ্ছে গিয়ে কি ফেসবুক গ্রুপে পাবা, ঠিক আছে। ক্লাস লেকচার হিসেবে যেহেতু এটা নবদূতের, আমি চাইলেই সবাইকে ফ্রি দিতে পারি না। যারা গ্রুপে আসো স্ক্রিনশট হিসেবে তুমি চাইলে এটা আমার থেকে নিতে পারো। সো গ্রুপে জয়েন করো এটা নেওয়ার জন্য।